কারণ P1 এর অ্যারাইভাল টাইম 0। আচ্ছা, সো এখানে হচ্ছে আরেকটা জিনিস বলিনি আমি, আমাদের যেহেতু এটা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, সো আমার এখানে কারেন্টলি 3টা কিউ আছে, যেখানে Q0 প্রায়োরিটি সবচেয়ে বেশি, দেন Q1 এর, দেন Q2 এর। Q0 হচ্ছে রাউন্ড রবিন অ্যালগরিদম ইউজ করবে, যেখানে টাইম কোয়ান্টাম 2, Q1 রাউন্ড রবিন ইউজ করবে, যেখানে টাইম কোয়ান্টাম 4, Q2 রাউন্ড রবিন ইউজ করবে, যেখানে টাইম কোয়ান্টাম 8। সো ইনিশিয়ালি আমার টাইম যখন 0, তখন শুধু P1 অ্যারাইভ করেছে, সো P1 কে আমরা Q0 তে রাখবো, এন্ড যেহেতু অন্য কোনো প্রসেস নাই, সেহেতু Q0 থেকে P1 ডিরেক্টলি CPU অ্যাক্সেস পেয়ে যাবে 0 টাইমে। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। সো যখনই নতুন কোনো প্রসেস আসবে, সে সবার ফার্স্টে Q0 তে আসবে, Q0 তে তার কাজ শেষ না হলে সে Q1 এ যাবে, Q1 এ কাজ শেষ না হলে সে Q2 তে যাবে, এভাবে আমার চলতে থাকবে। সো ইনিশিয়ালি 0 টাইমে P1 আসলো, আমার Q0 এর টাইম কোয়ান্টাম যেহেতু 2, সো ও 2 সেকেন্ড সিপিইউতে থাকবে। 2 সেকেন্ড সিপিইউতে থাকার পর ওর শেষ হবে না, কারণ ওর বার্স্ট টাইম 12, তখন ওকে আমরা Q1 এ পাঠিয়ে দেব। মিনওয়াইল টাইম যখন 1 সেকেন্ড, তখন দেখেন P2 নতুন একটা প্রসেস অ্যারাইভ করেছে। নতুন প্রসেস যখনই আসবে তাকে আমরা Q0 তে পাঠাবো। সো Q0 তে টাইম 1 এ শুধু P2 থাকবে, কারণ P1 তো টাইম 0 তে চলেই গিয়েছিল সিপিইউতে। সো দেন P1 2 সেকেন্ড এক্সিকিউট হওয়ার পর টাইম যখন 2 সেকেন্ড হবে, তখন P1 সিপিইউ থেকে বের হয়ে Q1 এ চলে যাবে, আর Q0 থেকে প্রসেস 2 সিপিইউ অ্যাক্সেস পাবে। সো টাইম 2 তে Q0 এমটি হয়ে যাচ্ছে, কারণ P2 এখানে চলে আসছে, আর P1 বের হয়ে আমার Q1 এ চলে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। কোনো কনফিউশন? আর দেখেন এখানে ব্র্যাকেটে যে টাইমটা দেওয়া আছে ওটা হচ্ছে রিমেইনিং বার্স্ট টাইম। সো P1 এর আর 10 সেকেন্ড রিমেইনিং আছে। আচ্ছা, এতটুকু দেখছি আমরা। দেন P2 যেহেতু Q0 থেকে এসেছে, P2 ও 2 সেকেন্ড টাইম পাবে সিপিইউতে, কারণ এখানে টাইম কোয়ান্টাম 2 ছিল। সো 2 সেকেন্ড পর টাইম হবে 4। টাইম যখন 4 হবে, তখন দেখেন P3 ও আমার সিস্টেমে চলে আসছে। সো P3 যেহেতু প্রথমবার আসছে, P3 কে আমরা Q0 তে পাঠাবো, আর P2 বের হয়ে কোথায় যাবে? Q1 এ। Q1। সো টাইম যখন 4, P3 Q0 তে আসছে, P2 Q1 এ গিয়েছে, আর যেহেতু Q0 তে আর কেউ নেই, P3 ডিরেক্টলি সিপিইউ অ্যাক্সেস পেয়ে গিয়েছে। দেন P3 কতক্ষণ থাকবে Q0 থেকে আসার কারণে সিপিইউতে? ও 2 সেকেন্ড থাকবে, যেহেতু টাইম কোয়ান্টাম 2। সো 2 সেকেন্ড পরে টাইম হবে 6, নতুন কেউ আসবে না। সো P3 Q1 এ চলে আসবে, আর Q1 থেকে সিপিইউতে কে আসবে? P1 আসবে, কারণ P1 আর P2 দুইজন আছে, দুইজনের মধ্যে আগে এসেছিল P1। সো টাইম যখন 6, তখন P3 সিপিইউ থেকে Q1 এ গেল, আর Q1 থেকে P1 সিপিইউতে আসলো। এখন আমাদের এখানে বলে দিয়েছিল যে প্রসেস 1 4 সেকেন্ড সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পর সে 2 সেকেন্ড আইও অপারেশন করবে। সো এখানে আমার Q1 থেকে আসার কারণে P1 এর 4 সেকেন্ড এক্সিকিউট হওয়ার কথা নরমালি, বাট যেহেতু আমার কন্ডিশনটা দেওয়া আছে যে 4 সেকেন্ড সিপিইউ অ্যালোকেশনের পর সে 2 সেকেন্ড আইও অপারেশন করবে, সো ও 2 সেকেন্ড পর টাইম যখন 8 সেকেন্ড, তখন বের হয়ে আইও কিউতে চলে যাবে। আর সিপিইউতে কে আসবে তখন? P2 আসবে, কারণ এখানে P2 আর P3 আছে, P2 আগে এসেছিল। সো টাইম যখন 8, P1 আইও কিউতে চলে গিয়েছিল, আর আইও কিউতেও যেহেতু অন্য কেউ নাই, ও ডিরেক্ট আইও অপারেশনে চলে যায়। এটা হচ্ছে আইও অপারেশনের গ্যান্ট চার্ট। আর এখান থেকে P2 হচ্ছে আমার এসে সিপিইউর অ্যাক্সেস পাচ্ছে। দেন P2 এসেছে Q1 থেকে, সো P2 হচ্ছে 4 সেকেন্ড অ্যাক্সেস পাবে। সো এখানে আমার এক সেকেন্ড অপারেশন করবে। সো P2 5 সেকেন্ড কখন হবে? 3 সেকেন্ড পরে 11 তে। হ্যাঁ, আগে হচ্ছে ও 2 সেকেন্ড ছিল, আর 3 সেকেন্ড পরে ওর
5 সেকেন্ড হবে। সো 8 থেকে 9, 10, 11 পর্যন্ত যখন যাবে তখন P2 র আইও অপারেশন লাগবে। সো P2 আইও কিউতে চলে যাবে। আর এখানে কি আসবে? and P3 P3 আসবে না, কারণ এখানে আরেকটা কাহিনী আছে যে P1 এর আইওতে কাটছিল 2 সেকেন্ডের। সো 2 সেকেন্ড P1 আইওর এক্সেস পেয়েছে 8 সেকেন্ডে। সো 2 সেকেন্ড পর টাইম যখন 10 সেকেন্ড তখন P1 এর আইওর কাজ শেষ। আইওর কাজ শেষ হয়ে গেলে ও ডিরেক্ট সিপিইউতে আসতে পারে না, ওকে আবার রেডি কিউতে ব্যাক করতে হয়। সো যখনই আমার কোনো আইও অপারেশন হবে তখন আমরা ওকে একটা কিউ প্রমোট করে দেবো বা একটা লেভেল আপ করে দেবো। ও Q1 থেকে গিয়েছিল, সো লেভেল আপ হয়ে ও 10 সেকেন্ডে Q0-তে ব্যাক করবে। এতটুকু ক্লিয়ার? yes ma'am ওকে, সো এখানে আসলো। আর P2 হচ্ছে 8 থেকে 9, 10, 11 3 সেকেন্ড এক্সিকিউট হয়ে আইও কিউতে যাবে। তখন এখন আমার Q0-তে P1 আছে, Q1-এ P3 আছে। কে আসবে সিপিইউতে? and P1 P1 আসবে, কারণ Q0 প্রায়োরিটি Q1 এর চেয়ে বেশি। সো টাইম যখন 11 তখন P2 আইও কিউতে গিয়ে আইওর এক্সেস পেয়ে গিয়েছে, কারণ আইও কিউ এমটি ছিল। আর এখান থেকে P1 এসে সিপিইউতে বসে যায়। দেন P1 দেখেন আবার Q0 থেকে এসেছে। সো ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই জিনিসটা একটু ভুল আছে। এখানে P1 এর রিমেইনিং টাইম 8 হবে, যেটা এখানে 4। সো ওর 8 সেকেন্ড বাকি আছে। ও টাইম কোয়ান্টাম 2 এর জন্য সিপিইউতে 2 সেকেন্ড এক্সেস পাবে। এরপরে ও Q1 এ চলে যাবে। আর এদিকে P2 হচ্ছে আইওতে 1 সেকেন্ড লাগতো। সো 1 সেকেন্ড পরে টাইম যখন 12 তখন P2 কোন কিউতে যাবে বলেন তো? Q0-তে। Q0-তে কেন যাবে? কারণ ম্যাম ওর আইও অপারেশন হচ্ছে তো একটা প্রমোট হবে আর কি। একটা প্রমোট হবে। এই যে টাইম যখন 12 তখন P2 Q0-তে চলে আসছে, একটা লেভেল প্রমোট হয়ে। দেন P1 সিপিইউতে এসেছিল 11-এ, ও থাকবে 2 সেকেন্ড। সো টাইম যখন 13 P1 বের হয়ে Q1-এ চলে যায়। আর Q0 থেকে P2 এসে সিপিইউতে অ্যাক্সেস পায়। সো P2 যেহেতু Q0 থেকে এসছে, ওর টাইম কোয়ান্টাম 2, ও হচ্ছে 2 সেকেন্ড থাকবে। 2 সেকেন্ড থেকে টাইম যখন 15 তখন সে Q1-এ চলে আসবে। আর Q1-এ যে P3 ছিল সে সিপিইউর অ্যাক্সেস পাবে। P3 সিপিইউর অ্যাক্সেস কতক্ষণ পাবে? 4 সেকেন্ড পাবে, কারণ ওর টাইম কোয়ান্টাম 4। সো এখনো টাইম যেহেতু 20-তে পৌঁছায়নি, P4 এখনো আমার সিস্টেমে আসেনি। আর P3-রও কোনো আইও অপারেশন নাই, সো ওর কোনো ইন্টারাপ্ট নাই। ও 15 থেকে 19 পর্যন্ত 4 সেকেন্ড সিপিইউ অ্যাক্সেস পেয়ে ও যেহেতু Q1 থেকে এসেছিল, ও Q1 থেকে Q2-তে চলে যাবে। আর Q1-এ আমার P1 আর P2 ছিল। P1 আর P2-র মধ্যে P1 আগে এসেছিল, সো P1 সিপিইউর অ্যাক্সেস পেয়ে যাবে। কারো কোনো কনফিউশন এখন পর্যন্ত? বড় এক্সাম্পল কিন্তু ভুলায় যেতে পারে। আচ্ছা, ম্যাম হ্যাঁ বলেন। আচ্ছা, P2 যে বার্স্ট টাইম 8 সেকেন্ড যেটা দেওয়া ম্যাম, এটা লাইক কি হবে? 5 সেকেন্ড সিপিইউ অ্যালোকেশন এন্ড 1 সেকেন্ড হচ্ছে আইও, সো 6 সেকেন্ডস হওয়ার কথা না? না 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 না, এখানে হচ্ছে আপনার বলেছে যে 5 সেকেন্ড ও সিপিইউতে থাকার পরে ওর 1 সেকেন্ড আইও অপারেশন হবে। বার্স্ট টাইমটা হচ্ছে শুধু ও সিপিইউতে ওর কতক্ষণ লাগবে। সো সিপিইউতে ওর টোটাল 8 সেকেন্ড লাগবে। 8 সেকেন্ডের মধ্যে প্রথম 5 সেকেন্ড ও সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পরে ও 1 সেকেন্ড আইও অপারেশন করবে। এরপরে 8 থেকে 5 গেলে কত থাকে? 3 থাকে। 3 বাকি 3 সেকেন্ড ও সিপিইউতে এক্সিকিউট করবে। সো বার্স্ট টাইমটা শুধু সিপিইউতে কতক্ষণ থাকবে সেটাকে ডিনোট করে। ও, বুঝতে পারছি ম্যাম। সো এই আইওর টাইমটা বার্স্ট টাইমের মধ্যে কাউন্ট হবে না। হ্যাঁ, সো আমরা এখানে ছিলাম যেখানে 19 সেকেন্ডে P1 Q1 থেকে এসেছিল, আর এর আগে P3 বের হয়ে Q2-তে গিয়েছিল। আচ্ছা, এখন P1 কতক্ষণ এক্সিকিউট হবে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড কেন? টাইম কোয়ান্টাম তো 4।
কিন্তু ম্যাম ওই যে অত সিপিইউ তে যাবে না ম্যাম সেকেন্ড কলের জন্য 9 সেকেন্ড। হ্যাঁ, সো এখানে আমার ক্যালকুলেট করে দেখেন, আমার এখানে ও 2 সেকেন্ড ছিল, এখানে 2 সেকেন্ড ছিল 4 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড ছিল 6 সেকেন্ড। দেন আমাকে বলেছে ওর যখন টোটাল 9 সেকেন্ড, এটা কিন্তু আগের পার্টকে বাদ দিবেন না, টোটাল 9 সেকেন্ড পরে ও আবার 4 সেকেন্ডের জন্য আইও কিউতে গিয়ে আইও অপারেশনসে যাবে। সো 19 থেকে যখন আচ্ছা, এর মধ্যে আবার আরেকটা জিনিস আছে যে 20 সেকেন্ডে নতুন করে P4 আসছিল, নতুন যেই আসবে সে যাবে Q0 তে। সো 20 সেকেন্ডে P4 Q0 তে যাবে। আর P1 এর যেহেতু 3 সেকেন্ড পরে ওর 9 সেকেন্ড কমপ্লিট হবে, সো 3 সেকেন্ড পর টাইম যখন 12 তখন ও আইও কিউতে যাবে, আইও কিউ এমটি, সো ও আইওর এক্সেস পেয়ে যাবে। আর এট দ্যাট টাইম আমার কাছে Q0 তে P4 ছিল, Q1 এ P2 ছিল, Q2 তে P3 ছিল, তিনটা কিউতেই তিনটা প্রসেস আছে, কিন্তু Q0 প্রায়োরিটি যেহেতু সবচেয়ে বেশি, সো Q0 থেকে P4 এসে আমার সিপিইউর অ্যাক্সেস পেয়ে যাবে। কারো কোনো কনফিউশন? নো ম্যাম। আচ্ছা, সো P4 যেহেতু Q0 থেকে আসছে, P4 কতক্ষণ এক্সিকিউট হবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। সো 2 সেকেন্ড পর টাইম যখন 24, P4 চলে আসছে Q1 এ, আর Q1 থেকে Q1 এ যে P2 ছিল সে চলে আসছে সিপিইউতে, কারণ তখন Q0 এমটি ছিল, Q0 থেকে আসার কেউ নাই। Q1 এ P2 ছিল, Q2 তে P3 ছিল, ওদের দুইজনের মধ্যে Q1 এর প্রায়োরিটি বেশি, সো P2 সিপিইউর অ্যাক্সেস পাবে। এদিকে আমি এই P1 টার দিকে যদি তাকাই, ওর হচ্ছে 4 সেকেন্ড আইও অপারেশন লাগতো, ও এসেছিল 22 তে, সো ওর শেষ হবে 26 এ। 26 এ শেষ হওয়ার পর ও কোন কিউতে যাবে? কোন কিউতে যাবে? আসছিল কি ও এসেছিল Q1 থেকে, Q0 তে যাবে। Q0 তে যাবে। আচ্ছা, তার আগে আমার 24 সেকেন্ডে P2 যে এসেছিল Q1 থেকে, ওর বাকি ছিল 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড হলেও কখন টার্মিনেট হবে? 25-এ। 25-এ ও টার্মিনেট হয়ে ও কিন্তু আর কোনো কিউতে যাবে না, কারণ ওর কাজ শেষ, সো টার্মিনেট হয়ে যাবে। আর তখন আমার Q1 এ P4 ছিল, P4 এখানে চলে আসবে, সিপিইউর অ্যাক্সেস পেয়ে যাবে টাইম যখন 25 তখন, কারণ Q0 এমটি ছিল, আসার কেউ নাই, সো Q1 প্রায়োরিটি পাবে, Q1 এ P4 ছিল, P4 চলে আসবে, চলে এসে Q1 ও এমটি হয়ে যাবে। আচ্ছা, এখন Q1 থেকে যে P4 আসলো, P4 এর বাকি আছে 5 সেকেন্ড, কিন্তু P4 এর আবার কন্ডিশন ছিল যে 4 সেকেন্ড সিপিইউতে থাকার পর ও 5 সেকেন্ড আইও অপারেশন পাবে। সো P4 আগে কতটুকু ছিল, কতক্ষণ ছিল? 2 সেকেন্ড ছিল। 2 সেকেন্ড ছিল। সো 2 সেকেন্ড ছিল আর ওর টাইম হচ্ছে 4 সেকেন্ড লাগবে। সো ও কততে টার্মিনেট হবে? 27-এ টার্মিনেট না, সরি, কততে আইওতে যাবে? 27-এ। 27-এ যাবে। আর এখান থেকে P1 হচ্ছে 26-এ বের হয়ে Q0 তে যাবে। সো আগে এটা দেখি, 26-এ P1 বের হয়ে Q0 তে গেল, 27-এ P4 বের হয়ে আইও কিউতে যাবে, তখন আমার কোন প্রসেসটা আসবে সিপিইউতে? P1 P1 আসবে, কারণ Q0 তে P1 আছে। সো 27-এ P4 আইও কিউতে গেল, আইও কিউতে আর কেউ ছিল না, ও ডিরেক্ট আইওর অ্যাক্সেস পেয়ে গেল, আর P1 Q0 থেকে সিপিইউতে চলে আসলো। ও কতক্ষণ থাকবে? ও 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে ও কোথায় যাবে? Q1 এ। Q1 এ। সো 27 থেকে 29 পর্যন্ত থেকে ও Q1 এ চলে আসলো। Q1 এ আসার পর দেখলো যে Q1 এ P1 আছে আর Q2 তে P3 আছে, দুইজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? P1 এর। P1 এর, কারণ ও Q1 এ আছে। সো P1 আবার সিপিইউর অ্যাক্সেস পেল, এবার পেল কতক্ষণের জন্য? 4 সেকেন্ডের জন্য, কিন্তু ওর বাকি আছে কতক্ষণ? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। সো ও 30 তে কি হয়ে যাবে? টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়ে গিয়ে সিপিইউতে কে আসবে? P3 আসবে, কারণ Q0 এমটি ছিল, Q1 ও এমটি ছিল, Q2 তে P3 ছিল, সো P3 সিপিইউর অ্যাক্সেস পাবে। ম্যাম P4 এর আইও এদিকে যাবে কখন? হ্যাঁ, আইওটা দেখতেছি। P4 এর আইও অপারেশন ছিল 5 সেকেন্ডের, ও স্টার্ট করেছিল 27 এ। 27 প্লাস 5 কত? 32।
32। সো ও টাইম যখন 32 তখন বের হয়ে কোথায় যাবে? Q0 তে। Q0 তে। সো টাইম যখন 32 P4 বের হয়ে চলে আসছে Q0 তে। আচ্ছা, এখন P3 এসেছিল আমার Q2 থেকে। Q2 এর টাইম কোয়ান্টাম কত? 8 8। সো P3 কখন বের হবে? ম্যাম 38 এ 38 এ P3 বের হবে। বের হয়ে ও কই যাবে? ম্যাম এটাতেই থাকবে। এইটাতেই থাকবে, ও কিন্তু আবার ঘুরে এদিকে আসবে না। এটাতে শেষ না হইলে এটা যাবে, এটা শেষ না হইলে এটা যাবে, কিন্তু এটা শেষ না হইলে আবার এটাই আসবে, কারণ এটার প্রায়োরিটি লোয়েস্ট। আচ্ছা, সো P3 এখান থেকে 30 থেকে 38 ছিল। 38 থাকার পর যেহেতু ওর এখনো শেষ হয় নাই, সো আবার কিউতে ব্যাক করবে। আর এদিকে আমার P4 Q0 তে ছিল, সো P4 Q0 থেকে CPU তে আসবে। CPU তে এসে ও কতক্ষণ এক্সিকিউট হবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড, কারণ আমার টাইম কোয়ান্টাম 2। সো 2 সেকেন্ড পর টাইম যখন 40 তখন ও Q1 এ আসবে। তো টাইম যখন 40 তখন Q1 এ P4 আছে আর Q2 তে P3 আছে। দুইটার মধ্যে প্রায়োরিটি বেশি Q1 এর। সো Q1 থেকে P4 হচ্ছে আবার CPU এর অ্যাক্সেস পাবে। ওর যেহেতু 1 সেকেন্ড বাকি, ও 1 সেকেন্ড এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যাবে 41 এ। আর তখন আর বাকি থাকে শুধু এই P3। সো এই P3 এসে ওর বাকি যেই 4 সেকেন্ড ছিল ওই 4 সেকেন্ড এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যাবে। সো পুরাটা সিমুলেশন হচ্ছে এটা। সো এখানে একটাই ভুল ছিল যে এখানে P1 এর ভ্যালুটা 8 হবে। একজন ম্যাম বাদে বাকি কেউ রেসপন্স করেননি, বাকিরা বুঝছেন তো? ম্যাম একটা হ্যাঁ কোশ্চেন বলেন। ছিল। হ্যাঁ বলেন। ম্যাম ইনপুট আউটপুট যে কিউটা আছে ওখানে কি কোনো লাইক অ্যালগরিদমস ইউজ করতেছে? ইনপুট আউটপুট কিউতে এই সিনারিওতে যেটা হয়েছে, যখনই কেউ আসছে তখনই সে দেখছে কিউটা ফাঁকা। সো সে জাস্ট আয়োর অপারেশনে গ্যান চার্টে চলে গেছে, কারণ ও আয়োর এক্সেস পেয়ে গেছে। মানে এমন কখনো হয় নাই যে P1 P2 দুইজন একসাথে আয়ো কিউতে, একজনের জন্য আরেকজন টাইম পাচ্ছে না। সো কোন অ্যালগোরিদম ফলো করছে ওইটা ম্যাটার করছে না, কারণ একজনই থাকছে। যদি একজনই কিউতে থাকে তাহলে আমার কম্পেয়ার করার আর কেউ নাই। সো যে থাকে সে চান্সটা পেয়ে যাচ্ছে। বাট ম্যাম যদি লাইক 2টা বা 3টা প্রসেস এরকম হচ্ছে ইয়েতে থাকতো ইন কিউতে। দ্যাট কেস হয়তো আপনার মেনশন করে দিত যে ও কি ফলো করবে। আচ্ছা ম্যাম আর ইন দ্যাট আদারওয়াইজ কেস ও হচ্ছে জাস্ট কিউর যেই নর্মাল প্রসেস সেভাবে আগাচ্ছে, যে আগে আসছে সে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে গ্যাং চ্যাট ফুল কমপ্লিট করার পর দেন হচ্ছে আমাদের ওই যে প্রায়োরিটি কিউগুলোতে চলে যাবে। ওকে। আচ্ছা, এই হলো এই বিশাল সিমুলেশনটা। এখন এটার ওয়েটিং টাইম, রেসপন্স টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম যদি দেখতে চাই, তাহলে সো ওইটা বের করার জন্য আমাদের গ্যান্ট চার্টটা দেখতে হবে। গ্যান্ট চার্টটা আর অ্যারাইভাল টাইমটা হচ্ছে ম্যাটার। সো ফার্স্টে যদি আমি P1 এর জন্য চিন্তা করি, P1 0 টাইমে এসেছিল। 0 টাইমে এসে ও সিপিইউ অ্যাক্সেস 0 টাইমেই পেয়েছে। সো ইনিশিয়ালি ওর একটুও ওয়েট করা লাগেনি। সো 0 মাইনাস 0। দেন ও টাইম যখন 2 তখন ওকে আমরা আবার বের করে দিয়েছি, বের করে রেডি কিউতে পাঠিয়েছি, আবার সিপিইউর অ্যাক্সেস দিয়েছি টাইম 6 এ। সো এই 4 সেকেন্ড ওর ওয়েট করা লাগলো। সো এটা হচ্ছে এই যে 6 মাইনাস 2, এতক্ষণ ওয়েট করা লাগলো। এরপর দেখেন P1 কিন্তু আয়োর জন্য চলে গিয়েছিল। এটা হচ্ছে আয়োর গ্যান্ট চার্টটা। ও 8 থেকে 10 সেকেন্ড আয়ো অপারেশন করেছে, মানে 8 থেকে 10 2 সেকেন্ড হচ্ছে আয়ো অপারেশনে ছিল। এখানে দেখেন আমি যখন ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করছি, ও আবার সিপিইউর অ্যাক্সেস পেয়েছিল 11 এ। সো নরমালি আমি গ্যান্ট চার্ট দেখে যদি ক্যালকুলেট করি আমি 11 মাইনাস 8 করতাম, বাট ইন দিস কেস আমি 11 মাইনাস 10 করব, কারণ এই টাইমটাতে ও আয়ো রিলেটেড কাজ করছিল, ও ওয়েট করছিল না। এই টাইমে ও ওর আয়ো অপারেশনটা এক্সিকিউট করছিল। সো এটা ওয়েটিং টাইম হিসেবে কাউন্ট হবে না। সো আমার এখানে ওয়েটিং টাইমটা হবে 11 মাইনাস 10, কারণ 8 সেকেন্ডেও বের হয়েছিল, বের হয়েও সাথে সাথে আয়ো অপারেশনে চলে গিয়েছে। এন্ড আয়ো অপারেশনটা ছিল 2 সেকেন্ডে। 2 সেকেন্ড পর টাইম যখন 10 হয়েছে তখন থেকে ওর ওয়েটিং টাইম স্টার্ট
দেন 11 পর্যন্ত ওয়েট করে ও সিপিইউর অ্যাক্সেস পেয়ে গিয়েছে। সো এতটুক আরেকটু গেল। দেন নেক্সট ও 13 এ সিপিইউ থেকে বের হয়েছে, অ্যাক্সেস পেয়েছে 19 এ। সো 19 মাইনাস 13 ওর ওয়েটিং টাইম। দেন এগেইন ও আবার আইও অপারেশনের জন্য গিয়েছে, টাইম যখন কত টাইম যখন 22 তখন এই টাইমে ও এখান থেকে বের হয়ে আইও অপারেশনের জন্য গিয়েছে। 26 পর্যন্ত ওর আইও অপারেশন ছিল। সো এই টাইমটাও আবার ওয়েটিং টাইমের জন্য ক্যালকুলেট হবে না। সো ক্যালকুলেট হবে এই 27 মাইনাস 26, এই 1 সেকেন্ড হচ্ছে ও ওয়েট করছে। সো এটা অ্যাড হবে। দেন ও আবার বের হয়ে যাওয়ার পরে এরপর আর কই, এরপর আর কোনো ও 29 এ বের হয়ে 29 এ অ্যাক্সেস পেয়েছিল, সো কোনো ওয়েটিং টাইম নাই, এরপর তো টার্মিনেটই হয়ে গেছে। দেন যেগুলো আমি ক্যালকুলেট করলাম ওই সবগুলোর সামেশনটা হবে P1 এর ওয়েটিং টাইম। ম্যাম এই লাস্ট থেকে 29 মাইনাস 29 এটাও কি দেখানো লাগবে? না না না, দেখানো লাগবে না, এটা জাস্ট এখানে আপনাকে বোঝানোর জন্য লেখা হয়েছে। আচ্ছা ম্যাম। ওকে, সো এভাবে হচ্ছে আমরা ওয়েটিং টাইমটা বের করব, যেখানে আমরা আইও অপারেশনের পার্টটা মাইনাস করতে ভুলবো না। আপনি যদি শুধু এই সিপিইউর গ্যান্ট চার্টটা দেখে প্লাস মাইনাস করে দেন তাহলে আপনার অ্যান্সারটা ঠিক আসবে না। দেন রেসপন্স টাইম কি ছিল মনে আছে? ম্যাম ফার্স্ট ওয়েটিং টাইমটাই তো রেসপন্স টাইম না? হ্যাঁ, ফার্স্ট ওয়েটিং টাইমটা বেসিক্যালি ও যখন রেডি কিউতে আসবে তারপর থেকে ও প্রথমবার যখন সিপিইউর অ্যাক্সেস পাবে সেটা হচ্ছে ওর রেসপন্স টাইম। সো P1 এর ক্ষেত্রে ও 0 টাইমে এসে 0 টাইমে অ্যাক্সেস পেয়ে গিয়েছে, সো ওর রেসপন্স টাইম 0। P2টা যদি দেখি, P2 অ্যারাইভ করেছিল টাইম 1 এ, আর P2 সিপিইউর অ্যাক্সেস পেয়েছে 2 তে, প্রথমবার অ্যাক্সেস পেয়েছে। সো ওর রেসপন্স টাইম হবে 2 মাইনাস 1। সো এভাবে বাকিগুলোও সব ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে অ্যাভারেজগুলো বের করতে হবে। আর টার্ন অ্যারাউন্ড টাইম ছিল ও অ্যারাইভ করার টাইম থেকে ও টার্মিনেট হওয়া পর্যন্ত পুরা টাইমটা। সো এই ক্ষেত্রে এখানে দেখেন আমার P1 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, P1 টার্মিনেট হয়েছে 30 সেকেন্ডে আর অ্যারাইভ করেছিল 0 সেকেন্ডে। সো ওর টার্ন অ্যারাউন্ড টাইম 30 মাইনাস 0। P2 কোথায় টার্মিনেট হয়েছে? P2 টার্মিনেট হয়েছে 25 এ আর ও অ্যারাইভ করেছিল 1 এ, সো ওর টার্ন অ্যারাউন্ড টাইম 25 মাইনাস 1। দেন এভাবে সবগুলার 4টা প্রসেসের জন্য বের করে এরপর যোগ করে ভাগ করে আমরা অ্যাভারেজটা বের করব। সো এই হচ্ছে এক্সাম্পল 2। আর কোনো কনফিউশন থাকলে বলেন, বা কালকে ক্লাসেও বলতে পারেন, সমস্যা নাই। সো এই এক্সাম্পলের রেকর্ড করা হচ্ছে। ওকে, সো এই এক্সাম্পল দিয়ে আমাদের সিপিইউ স্কেডিউলিং চ্যাপ্টার শেষ। একটা প্র্যাকটিস শিট মেবি শেয়ার করা হবে, ওটা প্র্যাকটিস করবেন। আর আমি একটা কুইজও নিব নেক্সট উইকে, ওটা আমি থার্সডেই নিব মোস্ট প্রবাবলি, থার্সডে বা স্যাটারডে। ওটা আমি কালকের ক্লাসে আপনাদের সাথে ডিসকাস করে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব এই চ্যাপ্টারের উপর। আর এখন আমরা নেক্সট চ্যাপ্টারটা মুভ করি, যেটা হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন। সো প্রসেস সিনক্রোনাইজেশনের চ্যাপ্টারের এই যে শুরু থেকে আপনার সেমাফোর ইমপ্লিমেন্টেশনের শেষ পর্যন্ত, এই সেমাফোরের কোডটা পর্যন্ত হচ্ছে আপনাদের মিডের সিলেবাসে ইনক্লুডেড, এর পরের পার্টটুকু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সো 24 নাম্বার স্লাইড পর্যন্ত হচ্ছে আপনাদের মিডে ইনক্লুডেড। সো এটা যদি স্টার্ট করি, সো এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি আচ্ছা শুরু করলে বোঝা যাবে। আমরা দুই ধরনের এক্সিকিউশন দেখেছিলাম, কনকারেন্ট এক্সিকিউশন আর প্যারালেল এক্সিকিউশন। কোনটা কি ছিল মনে আছে? কনকারেন্টে হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড একসাথে এক্সিকিউট হয়। প্যারেন্ট চাইল্ড না, ধরেন দুইটা প্রসেসের পার্সপেক্টিভে বলেন, ধরেন দুইটা প্রসেস আছে। প্যারালেল এক্সিকিউশন মানে কি? ম্যাম প্যারালাল তো হচ্ছে ম্যাম এই যে মাল্টি কোর লাগে না ম্যাম? হ্যাঁ, মাল্টি কোর লাগে। মানে দুইটা প্রসেসে একই, মানে দুইটা সিপিইউ করে একই সাথে এক্সিকিউট হচ্ছে আর কি। আচ্ছা, ধরেন আপনার একটা কোর, দুইটা কোর আছে আপনার, আর দুইটা প্রসেস আছে। 0 টাইমে প্রসেস 1 এই কোডটা এক্সিকিউশন শুরু করলো, আর প্রসেস 2 এই কোডটা এক্সিকিউশন শুরু করলো টাইম 0-তে। সো একই টাইমে যখন মাল্টিপল প্রসেস মাল্টিপল কোরে এক্সিকিউশন
করে বা এক্সিকিউশনটা যদি একই টাইমে হয় সেটাকে আমরা বলি প্যারালাল এক্সিকিউশন। আর কনকারেন্ট এক্সিকিউশন ছিল আমরা এই যে সিপিইউ স্কেডিউলিং এ যেটা দেখছিলাম, একটা প্রসেস ধরেন P1 ফার্স্টে এক্সিকিউট হচ্ছে, কিছুক্ষণ পর P1 কে আমরা বের করে দিলাম, P1 কে বের করে আমরা P2 কে চান্স দিলাম, P2 কিছুক্ষণ এক্সিকিউট হলো, এরপর P3 কিছুক্ষণ এক্সিকিউট হলো, এক্সিকিউট হওয়ার পর P3 কেও বের করে দিলাম, এরপর আবার P1 এর চান্স আসলো, P1 কিছুক্ষণ এক্সিকিউট হলো, আবার P2 কিছুক্ষণ এক্সিকিউট হলো, আবার P3 কিছুক্ষণ এক্সিকিউট হলো, এভাবে টার্মিনেট হওয়া পর্যন্ত কনকারেন্টলি একজনের পর একজন এক্সিকিউট হতে থাকে। সো এই জিনিসটা ছিল কনকারেন্ট এক্সিকিউশন। So CPU scheduler switches rapidly between processes to provide concurrent execution. So scheduler হচ্ছে প্রসেসগুলোকে বেসিক্যালি স্কেডিউল করে দেয় যে কোন টাইমে কে সিপিইউ অ্যাক্সেস পাবে, যেটা আমরা সিপিইউ স্কেডিউলিং এ দেখছিলাম। সো ওইটা হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন এনশিওর করতে করা হয়। দেন a process may be interrupted at any point in its instruction stream. So আমরা দেখছিলাম কিছু ক্ষেত্রে কোনো একটা প্রসেস সিপিইউ তে এক্সিকিউট হচ্ছে, ওই টাইমে ধরেন প্রায়োরিটি স্কেডিউলিং এর ক্ষেত্রে মোস্টলি প্রিএমটিভ এক্সিকিউশন গুলা বা প্রিএমটিভ স্কেডিউলিং গুলার ক্ষেত্রে আমরা দেখেছি একটা প্রসেস কিছু দূর এক্সিকিউট হওয়ার পরে যদি অন্য কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস আসে তখন ওই প্রসেসটাকে আমরা সিপিইউ থেকে বের করে দিয়ে হায়ার প্রায়োরিটি প্রসেসটাকে সিপিইউর অ্যাক্সেস দিচ্ছিলাম। সো কোনো একটা প্রসেস তার এক্সিকিউশনের যে কোনো সময় ইন্টারাপ্টেড হতে পারে। Then parallel execution in which two instruction streams execute simultaneously on separate processing cores. So parallel যেটা বলছিলাম যে আলাদা আলাদা করে একই টাইমে এক্সিকিউট হবে। সো এখন এই সেম টাইমে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউশন হওয়ার কারণে যেই প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে মেইনলি ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম। যে ধরেন আপনার এই প্রসেস 1 2 3 তিনজনের মধ্যে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল আছে, যে শেয়ার্ড ভ্যারিয়েবলটাকে ওরা তিনজনই ম্যানিপুলেট করছে, তিনজনই ওদের ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট ভাবে ওরা ওই ডেটাটাকে অ্যাড করছে বা সাবট্রাক্ট করছে বা ডিফারেন্ট ভাবে ম্যানিপুলেট করছে। সো যখন আমার কনকারেন্ট বা প্যারালাল এক্সিকিউশন হয় তখন হচ্ছে মাল্টিপল প্রসেস সেম ডেটাকে যদি ম্যানিপুলেট করে তখন আমার ওই ডেটার যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কিছু ক্ষেত্রে ভুল আসতে পারে, মানে ভুল আসার চান্স থাকে। সো এই জিনিসটাকে হচ্ছে আমরা ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম। এখন এই ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম সলভ করার জন্যই আমাদের মেইনলি প্রসেস সিনক্রোনাইজেশন দরকার হয়। সো এতটুকু ক্লিয়ার আমাদের প্রবলেমটা কোথায়? ম্যাম ডেটা ইন্টিগ্রিটি একটু আরেকবার বলবেন? ডেটা ইন্টিগ্রিটিটা হচ্ছে আপনার মাল্টিপল প্রসেস সেম ভ্যারিয়েবলকে যখন আপডেট করে, এই যে একটু পর এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, ওইটা দেখলে আরো ক্লিয়ার হবে। মাল্টিপল প্রসেস যখন সেম ভ্যারিয়েবলকে আপডেট করে তখন আমার আলটিমেটলি ভ্যারিয়েবলটার ভ্যালু যেটা হওয়া উচিত ভ্যালুটা সেটা না হয়ে ডিফারেন্ট একটা ভ্যালু হতে পারে। কেন হতে পারে ওইটার এক্সাম্পলটা আমরা দেখি। ম্যাম রেজাল্টটা চেঞ্জ হবে নাকি ভ্যারিয়েবলটাই? হ্যাঁ, রেজাল্টটা, ওকে মানে ভ্যারিয়েবলে যে ভ্যালুটা রাখছি সেটা, ওইটা হচ্ছে শেয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে আরো ডিফারেন্ট শেয়ার্ড ডেটা থাকতে পারে। যেমন এই এক্সাম্পলটা যদি দেখি, প্রোডিউসার কনজিউমার প্রবলেম আমরা আগেও একটা প্রসেসের স্লাইডে মেবি দেখেছিলাম যে এটার মেইন আইডিয়াটা ছিল প্রোডিউসার আর কনজিউমারের মধ্যে একটা শেয়ার্ড বাফার থাকবে। বাফারে কিছু স্পেস আছে যেখানে প্রোডিউসার কিছু আইটেম প্রোডিউস করে বাফারের মধ্যে স্টোর করবে, দেন বাফারে যদি অ্যাভেলেবল থাকে আইটেম তাহলে কনজিউমার ওই সেম বাফারটা থেকে ওই আইটেমগুলোকে কনজিউম করবে। সো এটা ছিল প্রোডিউসার কনজিউমার। এটার আমরা আগেও একটা সলিউশন দেখেছিলাম কিন্তু, বা আগেও একটা কোড দেখেছিলাম, কিন্তু এখন আমরা ওইটারই একটা মডিফাইড ভার্সন। মডিফাইড ভার্সনটাতে প্রোডিউসার আর কনজিউমারের মধ্যে আমরা একটা শেয়ার্ড ভ্যারিয়েবল রাখছি যেটা হচ্ছে কাউন্টার। কাউন্টারের কাজ হচ্ছে ও বাফারটাতে এট দ্যাট মোমেন্ট কয়টা আইটেম অ্যাভেলেবল আছে সেটা স্টোর। ধরেন আমার 3টা আইটেম ছিল, সো আমার কাউন্টারের ভ্যালু হবে 3। সো ইনিশিয়ালি যখন প্রোডিউসার কিছুই প্রোডিউস করেনি তখন আমি কাউন্টারের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে, কারণ এখন বাফারটা আপনার এমটি। Then counter is incremented every time we add a new item to the buffer. So producer যখনই কিছু একটা প্রোডিউস করে বাফারে রাখবে আমরা কাউন্টারের ভ্যালুকে
1 ইনক্রিজ করে দিব। আর যখনই কনজিউমার বাফার থেকে কোনো একটা আইটেম কনজিউম করবে তখন আমরা ভ্যালুটাকে আবার 1 ডিক্রিজ করে দিব। সো এভাবে হচ্ছে মেইনলি কাজটা হবে। এখন আমরা যদি কোডের পার্টে আসি, এটা হচ্ছে প্রোডিউসারের পার্ট আর এটা হচ্ছে কনজিউমারের পার্ট। প্রোডিউসারের পার্টে আমাদের কন্ডিশনটা হচ্ছে কাউন্টারের ভ্যালু কি বাফার সাইজের সমান নাকি। কাউন্টারে স্টোর ছিল বাফারে কয়টা আইটেম আছে। এখন কাউন্টারের ভ্যালু যদি বাফার সাইজের সমান হয়ে যায় এর মানে কি বাফারটা ফুল। বাফারটা ফুল। সো প্রোডিউসারের আইটেম প্রোডিউস করার স্কোপ নেই। যদি বাফার ফুল হয় তাহলে সে কিছু করবে না। আর যদি ও দেখে যে এখানে যেটা 3 চিন্তা করছিলাম যে কাউন্টারের ভ্যালু ধরেন 3 আর বাফার সাইজ কত এখানে 6 না 5। হ্যাঁ, সো বাফার সাইজের সমান না, বেসিক্যালি ওর কিছু খালি স্পেস বাকি আছে। ইন দ্যাট কেস প্রোডিউসার কি করবে, বাফারের নেক্সট যে ফ্রি পজিশনটা আছে ওখানে একটা আইটেম প্রোডিউস করবে। প্রোডিউস করে বাফারের নেক্সট ফ্রি পজিশনের ভ্যালু 1 বাড়িয়ে দিবে আর কাউন্টারের ভ্যালুকে 1 ইনক্রিজ করবে। সো আগে 3 ছিল, প্রোডিউসার যখন দেখলো বাফারটা ফুল না তখন সে আরেকটা আইটেম প্রোডিউস করলো, করেও কাউন্টারের ভ্যালুকে বাড়িয়ে 3 থেকে 4 করে দিল। সো প্রোডিউসারের পার্টের কাজটা এমন হবে। আর যদি বাফারটা ফুল থাকতো তাহলেও কিছু প্রোডিউস করতো না। দেন এগেইন কনজিউমারের ক্ষেত্রে কনজিউমার চেক করবে কাউন্টারের ভ্যালু 0 নাকি। 0 মানে কি বাফারটা খালি। বাফারটা খালি, বাফারে কোনো আইটেম নাই। সো কাউন্টারের ভ্যালু 0 হলে তো কনজিউমারে কনজিউম করারই কিছু নাই, সো কিছু কনজিউম করতে পারবে না, ও কিছু করবে না। আর যদি ও দেখে কাউন্টারের ভ্যালু 0 না, কাউন্টারের ভ্যালু হচ্ছে 4, তখন ও বাফার থেকে একটা আইটেম কনজিউম করবে। যেহেতু একটা আইটেম কমে গেল ও কাউন্টারের ভ্যালুকে আবার 1 ডিক্রিজ করে দিবে। ডিক্রিজ করে দিয়ে ও আউটের ভ্যালুকেও 1 বাড়ায় দিবে। আচ্ছা, সো এখানে হচ্ছে প্রোডিউসারের পার্টের কাজটা সিম্পল। ও হচ্ছে বাফারে ফার্স্টে চেক করবে বাফারটা ফুল নাকি। যদি খালি জায়গা থাকে ও একটা আইটেম প্রোডিউস করবে, প্রোডিউস করে কাউন্টার 1 বাড়াবে। আর কনজিউমারের ক্ষেত্রে ও চেক করবে বাফার খালি নাকি। যদি খালি থাকে ও কিছু কনজিউম করতে পারবে না, আর যদি খালি না থাকে তাহলেও যে কোনো এই আউটের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুর ইন্ডেক্সে যেই আইটেমটা আছে ওই আইটেমটাকে কনজিউম করে ও কাউন্টারের ভ্যালুকে 1 ডিক্রিজ করে দিবে। এতটুকু বুঝছি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রোডিউসার ধরেন দুইজন হচ্ছে দুইটা প্রসেস, এটা প্রোডিউসার প্রসেস, এটা কনজিউমার প্রসেস। দুইজনের মধ্যে শেয়ার্ড ভেরিয়েবল কোনটা? কাউন্টার। কাউন্টার। এখন আমার কাউন্টারের ভ্যালুটা কিভাবে ভুল হতে পারে ওটা আমরা যদি দেখি, ওটাই হচ্ছে ডেটা ইন্টেন্সিভ। সো নর্মালি আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করি আমরা জাস্ট কাউন্টার প্লাস প্লাস লিখছি, বাট মেশিন ল্যাঙ্গুয়েজে কাউন্টার প্লাস প্লাসটা এভাবে ভেঙে ভেঙে এক্সিকিউট হয়। কারণ এই যে এই পার্টটা হচ্ছে আপনার কাউন্টার প্লাস প্লাসের কোড আর এই পার্টটা হচ্ছে মেশিন কোড কাউন্টার মাইনাস মাইনাসের। সো এখানে কি হচ্ছে, ফার্স্টেও কাউন্টারের ভ্যালুটা একটা লোকাল রেজিস্টারে স্টোর করে, স্টোর করে ওই রেজিস্টারের ভ্যালুটাকে 1 ইনক্রিজ করে, ইনক্রিজ করে যে ভ্যালুটা পেল ওইটা আবার কাউন্টারে অ্যাসাইন করে দেয়। এই 3টা লাইন এক্সিকিউট হওয়া মানে হচ্ছে কাউন্টার প্লাস প্লাস এক্সিকিউট হওয়া। সো মেশিন ল্যাঙ্গুয়েজে আমার এই একটা সিঙ্গেল লাইন এই 3টা লাইন হিসেবে কাজ করে। দেন সিমিলারলি কাউন্টার মাইনাস মাইনাসের ক্ষেত্রে কাউন্টারের ভ্যালুটা ফার্স্টে রেজিস্টারে স্টোর হবে, দেন রেজিস্টারের ভ্যালুটা 1 ডিক্রিজ হবে, দেন যেই ভ্যালুটা ডিক্রিজ হলো ওইটা আবার কাউন্টারে গিয়ে বসে যাবে। সো ধরেন এখানে আপনার কাউন্টারের ভ্যালু ছিল 5। সো আমি ধরেন এরপর কাউন্ট প্লাস প্লাস করলাম, কাউন্টার প্লাস প্লাস করলাম, তখন কি হবে, ফার্স্টে একটা রেজিস্টার ধরেন রেজিস্টার 1-এ কাউন্টারের ভ্যালুটা স্টোর হবে, 5 স্টোর হবে। স্টোর হওয়ার পরে রেজিস্টার 1-এর ভ্যালুটা 1 ইনক্রিজ হবে, মানে হচ্ছে ওর ভ্যালু হবে 5
এরপরে যে সরি 6 এরপর ওর যেই ভ্যালুটা ইনক্রিজ করে যেই ভ্যালুটা রেজিস্টারে এট দ্যাট মোমেন্ট স্টোরড আছে ওই ভ্যালুটা আবার ওর কাউন্টারে গিয়ে অ্যাসাইন হয়ে যাবে। সো ওর কাউন্টারের ভ্যালু বেসিক্যালি 1 বাড়ছে, বাট কাজটা হচ্ছে এভাবে। সিমিলারলি কাউন্টার মাইনাস মাইনাসের ক্ষেত্রেও সেম, জাস্ট রেজিস্টারে সেভ হয়, ভ্যালুটা 1 কমে এরপর আবার রেজিস্টারে স্টোর। এখন আসি প্রবলেম কিভাবে হবে ওইটা নিয়ে। এখন ধরেন প্রোডিউসারের এই পার্টটা হচ্ছে প্রোডিউসারের পার্টের কোড আর এই পার্টটা কনজিউমারের পার্টের, কারণ প্রোডিউসার হচ্ছে কাউন্টারের ভ্যালু বাড়াচ্ছিল আর কনজিউমার হচ্ছে কমাচ্ছিল। এখন ধরেন প্রথমে প্রোডিউসার সিপিইউর অ্যাক্সেস পেল, সিপিইউর অ্যাক্সেস পাওয়ার পরে এই যে টাইম যখন 0 টাইমে প্রোডিউসার সিপিইউর অ্যাক্সেস পেয়ে ও এই প্রথম লাইনটা এক্সিকিউট করলো। সো ওর কাউন্টারের ভ্যালু ছিল 5, ওই ভ্যালুটা ও রেজিস্টার 1 এ স্টোর করলো। সো রেজিস্টার 1 এর কারেন্ট ভ্যালু হচ্ছে 5। দেন টাইম যখন 1 তখনও প্রোডিউসারই সিপিইউতে আছে, ধরেন ও 2 সেকেন্ডের জন্য অ্যাক্সেস পেয়েছিল। সো টাইম যখন 1 তখন ও এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইনে কি হবে, ওর রেজিস্টারে যেই ভ্যালুটা ছিল ওইটার সাথে 1 যোগ হয়ে রেজিস্টারে 6 স্টোর হবে। সো রেজিস্টারের কারেন্ট ভ্যালু হচ্ছে 6। দেন প্রোডিউসার বের হয়ে গেল, এখন কনজিউমার সিপিইউ অ্যাক্সেস পেল। কনজিউমার অ্যাক্সেস পেয়ে কি হলো, কনজিউমার তার প্রথম লাইন এক্সিকিউট করবে, সে কাউন্টারের ভ্যালুটা রেজিস্টার 2 তে স্টোর করবে। কাউন্টারের ভ্যালু কত? 5। কাউন্টারের ভ্যালু কিন্তু 6 হয় না, এটা কিন্তু রেজিস্টারের ভ্যালু। সো এই 5 যেই ভ্যালুটা ওইটা হচ্ছে কনজিউমারের লোকাল রেজিস্টারে স্টোর হলো। স্টোর হওয়ার পরে ও আরো একটা লাইন এক্সিকিউট করতে পারবে। সো পরের লাইনে এসে এই লাইনটা এক্সিকিউট করলো, ওর রেজিস্টারের ভ্যালু 1 ডিক্রিমেন্ট হয়ে গেল 4। সো কনজিউমারের রেজিস্টারে স্টোরড ভ্যালু হচ্ছে 4 আর প্রোডিউসারের রেজিস্টারে স্টোরড ভ্যালু হচ্ছে 6। দেন কনজিউমার আবার বের হয়ে গেল, প্রোডিউসার সিপিইউ অ্যাক্সেস পেল। প্রোডিউসারের এই দুইটা লাইন আগে এক্সিকিউট হয়ে গিয়েছে। সো এই থার্ড লাইনটা ও এখন টাইম 4 এ এসে এক্সিকিউট করলো, করেও কাউন্টারে রেজিস্টার 1 এর ভ্যালুটা স্টোর করলো। রেজিস্টার 1 এর ভ্যালু কত ছিল? 6। সো কাউন্টারে ও 5 এর জায়গায় 6 স্টোর করলো। স্টোর করে ওর কাজ শেষ, ও বের হয়ে গেল। এরপর কনজিউমার আসলো, কনজিউমার এসে কাউন্টার ইকুয়াল টু রেজিস্টার 2, ওর রেজিস্টার 2 তে কত ভ্যালু স্টোর ছিল? 4 কে ও কাউন্টারে আপডেট করে দিল। সো কাউন্টারের ফাইনাল ভ্যালু কত হলো? 4। এখন আমার কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু ছিল 5 এর পর প্রোডিউসার ধরেন একটা আইটেম প্রোডিউস করলো, ভ্যালু কত হতো? 6। ওই আইটেমটাই ধরেন, ওই আইটেম না, এরপরে কনজিউমার হচ্ছে কাউন্টার মাইনাস মাইনাস করলো। সো ভ্যালু কত হতো? 5 হওয়ার কথা ছিল বাট 4 হয়েছে। হ্যাঁ 5 হওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখেন এভাবে এক্সিকিউশনের পর ভ্যালুটা পেলাম 4। সো আমার এই ভ্যালুটা যে আমি ভুল পেলাম, এটাই হচ্ছে আমার ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম। এখন আপনার সেম জিনিসটা আপনার ধরেন 2 লাইন এক্সিকিউট না হয়ে পরপর যদি 3টা লাইন এক্সিকিউট হতো তাহলেই কিন্তু আপনার আউটপুটটা ঠিক আসতো। আবার এমনও হতে পারতো যে আপনার এক লাইন প্রোডিউসার এক লাইন এক্সিকিউট করতো, কনজিউমার এক লাইন করতো, প্রোডিউসার আবার এক লাইন করতো, কনজিউমার আবার এক লাইন করতো। সো বেসিক্যালি আপনার যে আউটপুটটা আসছে সেটা ডিপেন্ড করে ওরা কোন সিকোয়েন্সে এক্সিকিউশনটা করেছে সেটার উপর। যদি 3টা পরপর করতো তাহলে ওর আউটপুটটা ঠিক মতো আসতো। কিন্তু যেহেতু আমার কনকারেন্ট বা প্যারালাল এক্সিকিউশনে যে কোনো সময় হচ্ছে আমার ইন্টারাপ্ট এসে সিপিইউ থেকে আমরা কোনো একটা প্রসেসকে রেডি কিউতে পাঠিয়ে অন্য একটা প্রসেসকে সিপিইউতে নিয়ে আসি, সো আমার এই ধরনের প্রবলেম রাইজ করতে পারে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম এটা কি থ্রেডের সাথে রিলেটেড? মানে থ্রেডে যেরকম আমরা কাজগুলোকে ভাগ করে নিতাম, এখানে কোন কাজ ভাগ করে নিছেন? ম্যাম এখানে হচ্ছে যদি আমি মানে প্রোডিউসারের কাজটা ধরেন এই যে এই পার্টটা হচ্ছে আমার প্রোডিউসারের পার্টের কোড আর এই পার্টটা কনজিউমার, একই জনের দুইটা কাজ না তো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেন race condition. Several process access and manipulate the same data concurrently.
এখানে এই যে যেমন প্রোডিউসারের প্রসেসটা আর কনজিউমারের প্রসেসটা দুইজন একসাথে কাউন্টারের ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে চাচ্ছে বা করছে, এই কন্ডিশনটাকে বলা হয় রেস কন্ডিশন। যখন এখানে এই সিনারিওর ক্ষেত্রে দুইটা প্রসেস, কিন্তু দুইটার জায়গায় মাল্টিপল প্রসেসও হতে পারে। সো মাল্টিপল প্রসেস যখন একটা সেম শেয়ার্ড ভ্যারিয়েবলকে বা শেয়ার্ড ডেটাকে ম্যানিপুলেট করতে চায় এক্সেস করে, তখন হচ্ছে আমাদের রেস কন্ডিশন ক্রিয়েট হয়। Outcome of the execution depends on the particular order in which the access takes place. So যেটা বললাম, কোন অর্ডারে এক্সেসটা পাচ্ছে প্রোডিউসার আর কনজিউমার, সেটার উপর ডিপেন্ড করে যে আমার ফাইনাল আউটকামটা কি আসবে। তো এখন এই রেস কন্ডিশনটা গার্ড করতে আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে, যেটার মেইন জিনিসটা হচ্ছে আমার প্রসেস সিনক্রোনাইজেশন। সো আমাদের এনশিওর করতে হবে যে এট এ টাইম শুধু একটা প্রসেসই ওই কাউন্টার ভ্যারিয়েবল বা শেয়ার্ড ভ্যারিয়েবলটাকে ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আমরা বলতে পারবো যে ওই প্রসেসগুলো সিনক্রোনাইজ। সো আমরা এমনভাবে কিছু একটা করব যাতে প্রোডিউসার যখন এই পার্টটা এক্সিকিউট করবে তখন কনজিউমার তার এই পার্ট এক্সিকিউট করতে পারবে না। কনজিউমার অন্য যা ইচ্ছা করতে পারবে, বাট ওর এই কাউন্টার ভ্যারিয়েবলটাকে ম্যানিপুলেট করতে পারবে না। আবার কনজিউমার যখন তার কাউন্টার ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করবে তখন প্রোডিউসার তার কাউন্টার ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করতে পারবে না। এটা আমাদের এনশিওর করতে হবে। সো ওটা হচ্ছে আমরা প্রসেস সিনক্রোনাইজেশন দিয়ে এনশিওর করব। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, দেন আসি ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন হচ্ছে, ধরেন আপনার কোন একটা প্রসেসর এতগুলা লাইনস অফ কোডস আছে, যেখানে ধরেন এই তিনটা লাইন দিয়ে আমার কোন একটা শেয়ার্ড ভ্যারিয়েবলের ভ্যালু ম্যানিপুলেট হয়, যে এই তিনটা লাইন এক্সিকিউট হইলে আমাদের শেয়ার্ড কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু বা শেয়ার্ড কোন একটা ডেটা ম্যানিপুলেট হবে। সো কোডের যেই সেগমেন্টের জন্য আমাদের শেয়ার্ড ভ্যারিয়েবল বা শেয়ার্ড কোনো কিছু ডেটা ম্যানিপুলেট হয়, ওই পার্টটাকে আমরা বলি ক্রিটিক্যাল সেকশন। সো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে একটা প্রসেসের যে কোড পার্টটা, কোডের যেই সেগমেন্টটা কোনো একটা শেয়ার্ড ডেটাকে ম্যানিপুলেট করে, ওই সেকশনটাকে আমরা বলবো ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন বুঝছি? ইয়েস ম্যাম। Segment of code of each process which may change common variables, update a table, write a file, and so on. Achha. Then while one process executes its critical section, no other process can execute their own critical section. So ধরেন এটা হচ্ছে আমার process 1, আমার আরেকটা process আছে process 2। process 2 র এতগুলা লাইনস অফ কোডস আছে, যেখানে প্রসেস 2 এর ক্রিটিক্যাল সেকশন ধরেন এই দুই লাইন এক্সিকিউট হলে ও কোনো একটা শেয়ার্ড ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করবে। সো আমাদের এনশিওর করতে হবে P1 যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে তখন P2 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। আবার P2 যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে তখন P1 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। সিমিলারলি আরো ধরেন P3, P4, P5 মাল্টিপল প্রসেস ছিল, কেউ যে কোনো একজন যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে বাকিরা তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। সো এটা হচ্ছে এনশিওর করতে হবে আমাদের প্রসেস সিনক্রোনাইজেশন দিয়ে। দেন আমাদের কোডের আরো কিছু সেকশনস জানা লাগবে। ফার্স্টে আসি এন্ট্রি সেকশন। এন্ট্রি সেকশন হচ্ছে কোডের যেই পার্টটা বা যেই সেগমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে সে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করে সেই পার্টটা। ধরেন এই আগের এই দুইটা লাইন এক্সিকিউট হওয়ার পরে P1 প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে যায়। সো এই পার্টটাকে আমরা বলবো P1 এর এন্ট্রি সেকশন। সিমিলারলি P2 ধরেন এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে সে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করে, সো এই লাইনটা হবে P2 এর জন্য এন্ট্রি সেকশন। সিমিলারলি এক্সিট সেকশন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন থেকে এক্সিট হওয়ার পরে যে পার্টটা এক্সিকিউট হয় সেই পার্টটা, সেকশন অফ কোড এক্সিটিং ফ্রম ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন থেকে বের হওয়ার পর ধরেন এই পার্টটা হচ্ছে P1 এর জন্য এক্সিট সেকশন।
P2 এর জন্য ধরেন এই পার্টটা তার এক্সিট সেকশন। সো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে যেই পার্ট কোনো শেয়ার্ড ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করে, এন্ট্রি সেকশন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করার ঠিক আগের পার্টটা, আর এক্সিট সেকশন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন থেকে এক্সিট করার ঠিক পরের পার্টটা। আর বাকি যেই পার্টগুলো আছে, যে ধরেন এই 4টা লাইন, দেন লাস্টের এই লাইনটা, এই পার্টটাকে আমরা বলবো রিমাইন্ডার সেকশন। সো রিমেইনিং কোড অফ দ্য প্রোগ্রাম, এন্ট্রি, ক্রিটিক্যাল সেকশন, এক্সিট সেকশন, এই 3টা সেকশন বাদে প্রোগ্রামটার বাকি যেই পার্টটা আছে ওই পুরো পার্টটাকে আমরা বলতে পারি রিমাইন্ডার সেকশন। সো P2 রিমাইন্ডার সেকশন হবে এই পার্টটা আর এই পার্টটা। সো এই 4টা সেকশন ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। Then আসি requirements of solution to critical section problem. এখন আমাদের এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটাকে সলভ করা লাগবে, যেটার সলিউশনের আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। ফার্স্টলি মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন কি? If a process is executing its critical section, no other process can be executing in their critical section. যেটা আমি বলছিলাম, একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে থাকলে অন্য কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট, আর এটাকে আমরা বলি মিউচুয়াল এক্সক্লুশন, যে একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করলে অন্য কোনো প্রসেস তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। দেন সেকেন্ডটা হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেসে এই পার্টটা হচ্ছে সিনারিওটা, যে ধরেন নো প্রসেস ইজ এক্সিকিউটিং ইন ইটস ক্রিটিক্যাল সেকশন। এট দ্যাট টাইম কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে না। সাম প্রসেস উইশ টু এন্টার দেয়ার ক্রিটিক্যাল সেকশন। কিছু প্রসেস তাদের ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে চাচ্ছে। সো ধরেন এখানে দুইটার জায়গায় আরেকটা প্রসেস যদি আঁকি আমি, যে প্রসেস 3ও আছে, প্রসেস 3 এর ক্রিটিক্যাল সেকশন ধরেন এই 2 লাইন। এখন আমার এখানে সিনারিওটা যেটা, যে কোনো প্রসেস এট দ্যাট টাইম ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে না। P1 ধরেন এই জায়গায় আছে, আমি P1 ধরেন এই লাইনটা এক্সিকিউট করছে, P2 তার এই লাইনটা এক্সিকিউট করছে, P3 তার এই লাইনটা এক্সিকিউট করছে। কেউ ক্রিটিক্যাল সেকশনে নাই। ক্রিটিক্যাল সেকশন ছিল হচ্ছে আপনার এই পার্টটা, ওর জন্য এই পার্ট, P1 এর জন্য ছিল এই পার্টটা, P2 এর জন্য ছিল এই পার্টটা, P3 এর জন্য ছিল এই পার্টটা ক্রিটিক্যাল সেকশন। সো এট দ্যাট টাইম P1 হচ্ছে এখানে আসছে, P2 এখানে আসছে, P3 এখানে আসছে। সো সাম প্রসেস উইশ টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন। এই 3টা দেখে বলেন তো 3টার মধ্যে কোন 2টা ক্রিটিক্যাল সেকশনে যেতে চাচ্ছে? ম্যাম 2 আর 3। 2 আর 3, কারণ 2 আর 3 তাদের এন্ট্রি সেকশনে আছে। সো ওরা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে যাচ্ছে। এমন কেস যদি হয় তাহলে only those who are not executing in their remainder section can participate in deciding which will enter the CS. সো তখন আমি যখন কম্পেয়ার করতে আসবো বা ডিসাইড করব, ডিসিশনটা নিব যে P2 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে নাকি P3 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে নাকি P1 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে। এই ডিসিশনটা নেওয়ার সময় আমরা P1 কে কনসিডারই করব না, কারণ P1 তার ক্রিটিক্যাল সেকশনে যেতে চাচ্ছে না। সো P1 কে আমরা কনসিডারেশনেই আনবো না, আমরা কনসিডার করব শুধু P2 কে আর P3 কে, কারণ ওরা দুইজন ওদের ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে চাচ্ছে। দেন সো এটাই, ও যেহেতু রিমাইন্ডার সেকশনে আছে সো ওকে আমরা কনসিডার করব না, যারা ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে চাচ্ছে শুধু তাদেরকে কনসিডার। দেন দিস সিলেকশন ক্যান নট বি পোস্টপন্ড ইনডেফিনিটলি। সো আমরা যে সিলেকশনটা করব যে কে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে, এই সিলেকশনটা আমরা ইনডেফিনিটলি পোস্টপোন করতে পারবো না। আমাদের একটা লিমিট থাকবে, বাউন্ড থাকবে বা টাইম লিমিট থাকবে, যে আমি এতক্ষণের মধ্যে আমাকে ডিসিশনটা নিয়ে নিতে হবে, কাকে সিলেক্ট করব, কে কার সিএস এক্সিকিউট করবে, ওই ডিসিশনটা নিয়ে নেব। সো এটা হচ্ছে প্রোগ্রেস। দেন আসি বাউন্ডেড ওয়েটিং এ।
বাউন্ডেড ওয়েটিং হচ্ছে bound or limit on number of times other processes can enter their CS after a process has made a request to enter its CS and the request is granted. ধরেন আপনার P2 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে চাচ্ছে, ও রিকোয়েস্ট করেছে যে ওর এখন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা লাগবে, কিন্তু P2 কে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দেওয়া হলো না দিয়ে P1 P3 বা অন্য আরো যে প্রসেসগুলো আছে ওরা তাদের বারবার তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার চান্স পেল। সো এই জিনিসটা করা যাবে না। এখানে একটা বাউন্ড বা লিমিট দেওয়া থাকবে যে ম্যাক্সিমাম P2 রিকোয়েস্ট করার পর ম্যাক্সিমাম কতক্ষণ বা কতগুলা প্রসেস তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে। যে অন্য সবাই যদি করতে থাকে, ওকে যদি চান্সই না দেয়, সেভাবে কাজ করলে হবে না। সো ওখানে একটা বাউন্ড বা লিমিট দেওয়া থাকবে যে ও রিকোয়েস্ট করার পর ম্যাক্সিমাম 3বার তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে। 4th টাইম করতে গেলে করতে পারবে না, P2 কেই অ্যাক্সেস দিতে হবে। সো এমন একটা লিমিট দিয়ে দেওয়া থাকবে যে কোন একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনে এন্টার করার জন্য রিকোয়েস্ট করলে ওকে এতটুক টাইম ও ম্যাক্সিমাম ওয়েট করবে, এরপরে ওকে অ্যাক্সেস দিয়েই দিতে হবে। সো এই তিনটা রিকোয়ারমেন্ট ক্লিয়ার? আচ্ছা ম্যাম, যদি দুইটা প্রসেস একই সাথে হচ্ছে মানে এন্ট্রি সেকশন থেকে মানে কি সেকশন বলে ক্রিটিক্যাল সেকশনের মানে জি ম্যাম যেতে চাচ্ছে, তখন ম্যাম দুজনেরই যদি ওয়েট করতে হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়, তখন কাকে আগে দিবে? ওইটা হচ্ছে কিভাবে ডিসাইড করবে ওইটাই আমরা এই চ্যাপ্টারে দেখব যে কে যাবে। ওকে ম্যাম। এরপর আমরা যেই সলিউশনগুলো দেখবো ওগুলা অ্যালগরিদমগুলো। সো এই আপনার প্রোগ্রেসের পার্টে যেটা বলেছে সেটা হচ্ছে ওই শুধু এন্ট্রি সেকশনের গুলাই হচ্ছে ডিসিশন মেকিং এ আমরা কনসিডার করব, P1 কে কনসিডার করব না। সো যারা ঢুকতে যাবে শুধু তাদের মধ্যে কম্পারিজনটা হবে, তাদেরকেই ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস দেওয়া হবে। সো আজকে আমি এতটুকুই দেখাবো। কালকে আমাদের যেহেতু আবার ক্লাস আছে, কালকের ক্লাসে হচ্ছে আমি এই সলিউশনে চলে যাব, হার্ডওয়্যার বেসড সলিউশনগুলো দেখাবো। সো আজকের ক্লাস যতটুকু নিলাম, কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। ওকে, কোয়েশ্চেন না থাকলে ক্লাস শেষ। অ্যাটেন্ডেন্সও নিব না বলছি, সো অ্যাটেন্ডেন্স নাই। ম্যাম আমাদের কুইজ হলে ওটা কোন মানে চ্যাপ্টারের উপর হবে? কুইজ হলে সিপিইউ স্কেডিউলিং থাকবেই, সাথে আমি থ্রেডটাও মোস্ট প্রবাবলি অ্যাড করে দিব। ওকে ম্যাম। বাট সিনক্রোনাইজেশন থাকবে না আর কি, যেহেতু সিনক্রোনাইজেশন মাত্রই পড়ায় না। ওকে, ওকে, সো ক্লাস শেষ।